সপ্তাহখানেকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি, স্বর্ণালী। প্রশ্ন করব সোজাসুজি। শুরুতেই যেরকম বলছিলাম যে পেনশন সরকারি কর্মচারী বা সরকারের কাজের সঙ্গে যুক্ত পাত্র হোক বা পাত্রী সবসময় চাহিদা তুঙ্গে, একটা নিশ্চিন্তের কর্মসংস্থান। কারণ একটা সময়ের পর গিয়ে পেনশনের নিশ্চয়তা আছে। অমল রৌদ্র হতে চেয়েছিল, কিন্তু অমল বাবু থেকে শুরু করে শ্যামল বাবু ঘরে ঘরে ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য বাবা মার একটাই চিন্তা, একটাই আশা, যদি কোনোভাবে একটা সরকারি চাকরি জুটে যায় তাহলে পেনশনটা তো নিশ্চিত। কিন্তু কোথায় কি? পেনশনের ভূত ভবিষ্যৎ বর্তমান নিয়ে আলোচনা করব, কারণ রাজ্যের কোষাগার প্রায় ফাঁকা। রাজ্য সরকারি কর্মীরা প্রাপ্য ডিএ পাচ্ছেন না, পেট্রোল ডিজেলে মিলছে না কর ছাড়, লক্ষ্মীর ভান্ডার চলছে, ক্লাবকে অনুদান দেওয়াও হচ্ছে, পুজো কমিটিকে টাকা দেওয়া হচ্ছে অকাতরে, সব চলছে, কিন্তু প্রাপ্য পাচ্ছেন না রাজ্য সরকারের কর্মীরা। এরই মধ্যে আরও এক ধাপ চিন্তার ভাঁজ বাড়িয়েই দিচ্ছিল কলকাতা পুরসভা। বাড়িয়েই দিচ্ছিল বললাম কারণ শেষ মুহূর্তে একটুর জন্য আবার বিষয়টাকে পুরোটা ঘুরিয়ে দেওয়া হলো। গতকাল রাত পর্যন্ত না, আজকে সকালেও হয়তো সেরকম চিন্তার ভাঁজ নিয়ে অনেকেই ঘুম থেকে উঠেছিলেন রাত্রিরে দুঃস্বপ্ন দেখে। কারণ গতকাল আচমকা নোটিশ পড়ে কলকাতা পুরসভার অবসরপ্রাপ্তদের বেতন পেনশন নিয়ে। কি থাকে সেই নোটিশে? বলা হয় অবসরপ্রাপ্তদের পেনশন দেওয়া হবে না। এই খবর আমরা দেখাই, রিপাবলিক বাংলার খবরের পর শোরগোল পড়ে যায় চারিদিকে। খুব স্বাভাবিক, পুরসভা এরকম একটা নোটিশ ঝুলছে যেখানে বলা হচ্ছে অবসরপ্রাপ্তরা আর পেনশন পাবেন না। প্রত্যেকটা মানুষ চিন্তিত হয়ে পড়ছেন, আমাদের কাছে প্রচুর ফিডব্যাক আসছে, আমরা খবর দেখাচ্ছি, লাইভ টেলিকাস্ট করছি। এরপর চিন্তা আরো বাড়িয়ে দিলেন কে না, খোদ মেয়র। প্রথমে তিনি বলেন যে পেনশন দেওয়ার ক্ষমতা পুরসভার আর নেই, আর এতেই বিতর্ক আরো বেড়ে গেল। এই বিতর্ক যখন তুঙ্গে, তখন আবার দিনের শেষে মেয়রের আশ্বাস যে পেনশন কারোর বন্ধ হবে না, নোটিশটি নাকি ভুয়ো। যে নোটিশের প্রেক্ষিতে দুপুরে মেয়র বললেন যে পেনশন দেওয়ার ক্ষমতা নেই, তার মন্তব্য শুনলাম এবং তারপর আরও কোথাও টেনশন বেড়ে গেল ঘরে ঘরে। যারা অবসরপ্রাপ্ত, যারা এতদিন কাজ করেছেন কর্পোরেশনে, তাদের তাহলে কি পেনশন আর তারা পাবেন না? কিন্তু দিনের শেষে যখন এই প্রবল ব্রেকিং নিউজ লাইভ কভারেজ হওয়ার পর শেষ মুহূর্তে মেয়র বললেন যে না, পেনশন এখনই বন্ধ হচ্ছে না। তার সঙ্গে সঙ্গে আরও কি বলা হলো যে নোটিশটাই নাকি ভুয়ো। সেই একই নোটিশকে ঘিরে সত্যি সত্যি জল্পনা তুঙ্গে। এখন প্রশ্ন হচ্ছে পুরসভার দেওয়ালে নোটিশ তাহলে দিল কারা? সেই ভূতদেরই এখন খোঁজ চালাচ্ছে পুরসভা। পৌরসভায় আর্থিক অবস্থা খুব ভালো নয়, প্রায় সব মিলিয়ে নতুন পে কমিশন আসার পরে প্রায় 1000 কোটি টাকা আমাদের শোধ করতে হবে, দেনা আছে। ये कोई हमारे विरोधी भाई बदमाशी करके किया है न्यूज बनाने के लिए। পুরসভার সেই টাকা নেই, অথচ মানুষের দুয়ারে মদ পৌঁছে দেওয়া হবে। একটা নোটিশ, সেই নোটিশকে ঘিরে জল্পনা, টেনশন, রাতভর উদ্বেগ, তারপর দফায় দফায় বয়ান বদল, এবং এই বয়ান বদলকে হাতিয়ার করে প্রায় বিরোধীরা নেমেই পড়লো। তাদের বক্তব্য একটাই, ভাই দুয়ারে সব পৌঁছয়, দুয়ারে মদ পর্যন্ত পৌঁছে যায়, দুয়ারে রেশন পর্যন্ত পৌঁছে যায়, তাহলে পেনশন কেন পৌঁছবে না? এত এত নতুন নতুন প্রজেক্ট তৈরি হয়, প্রকল্প আসে, লক্ষ্মীর ভান্ডার তৈরি হয়, এমনকি ভিন রাজ্যে গিয়ে পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের অঙ্কটা বড় হয়ে যায়, তাহলে দুয়ারে পেনশন কেন পৌঁছবে না? কিন্তু আসলে বিষয়টা ছিল নিছক বদমাইশি কলকাতা পুরসভার তরফ থেকে, যেরকম বলা হলো শেষ পর্যন্ত। একটু ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি। কলকাতা পুরসভার দেওয়ালে গতকাল আচমকা একটা নোটিশ পড়লো। কি লেখা হলো? পুরসভার কোষাগারে টাকা নেই, তাই 2021 সেপ্টেম্বরে বা তারপরে যারা অবসর নিয়েছেন তাদের পেনশন বন্ধ করে দেওয়া হবে। নোটিশ পড়লো, নোটিশ পড়তেই তুমুল হইচই শুরু হয়ে গেল। কোষাগারের অবস্থা যে বেহাল তা কার্যত স্বীকার করে নেন মেয়রও।
আর একথা এর আগেও সরকার তরফে অনেকেই স্বীকার করেছেন কোষাগারের অবস্থা বেহাল। এর সঙ্গেও বলা হয়েছে বামেদের তরফ থেকে, বামেরা যখন ক্ষমতা থেকে যায় সেই সময় বিপুল ঋণ ছিল রাজ্যের ঘাড়ে। রাজ্য সরকারকে, বর্তমান তৃণমূল সরকারকে সেই ঋণ নিয়েই কোথাও রাজ্য চালাতে হয়েছিল। এটা তো বহু আগে থেকে বলা হয়ে আসছে, কিন্তু গতকাল স্পষ্ট করে দেন মেয়র। তিনি বললেন যে হ্যাঁ, সত্যি সত্যি কোষাগারের অবস্থা বেহাল। তিনি বলেন যে পেনশন দেওয়ার দায়িত্ব পুরো দপ্তরের। গতকাল ঠিক কি বললেন মেয়র ফিরহাদ হাকিম, শুনে নেওয়া যাক। পৌরসভায় আর্থিক অবস্থা খুব ভালো নয়। প্রায় সব মিলিয়ে নতুন পে কমিশন আসার পরে প্রায় 1000 কোটি টাকার আমাদের শোধ করতে হবে, দেনা আছে। পেনশনের ব্যাপারে এটা পৌর দপ্তরের ব্যাপার। এটা পৌরসভা, কোনো পৌরসভায় আজ পর্যন্ত পেনশন এটা আমাদের পৌর আইনের মধ্যে নেই। এটা আমি নিশ্চিতভাবে পৌর দপ্তরে পাঠাবো, যদি ওরা কনসিডার করে তখন দেখা যাবে। কিন্তু এটা পৌরসভার বহন করার মতন অবস্থা পৌরসভার আর্থিক দিক থেকে নেই। মেয়রের এই প্রতিক্রিয়া বিষয়টি আরও গুরুতর হয়ে ওঠে। পথে নামে বিজেপি। আজ সকালে যখন মেয়র আবার নতুন করে বলেন যে পুরো দপ্তরের দায়িত্ব, পুরসভা এখানে কি করবে, সেক্ষেত্রে নিঃসন্দেহে অসহায়তার ছবিটাও স্পষ্ট ছিল। এরপর বিরোধীরা এই বিষয়কে হাতে নিয়ে রাতারাতি প্রতিবাদে নেমে পড়ে। প্ল্যাকার্ড, পোস্টার হাতে পুরসভার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। শাসক দলকে তোপ দাগেন বিজেপি নেতা সজল ঘোষ। কি বললেন সজল ঘোষ, এবারের জয়ী কাউন্সিলর, শুনবো। পুরসভার সেই টাকা নেই, অথচ মানুষের দুয়ারে মদ পৌঁছে দেওয়া হবে। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার দিতে গিয়ে রোড ট্রাফিক ট্যাক্স বাড়ানো হবে, ফাইন বাড়ানো হবে, আর সাধারণ মানুষের পেনশনের টাকা কেটে নেওয়া হবে। এগুলো একসাথে হতে পারে না। খুব স্বাভাবিক, এমন একটা বিষয় যে বিষয় নিয়ে মানুষ রীতিমতো চিন্তিত, উদ্বিগ্ন হয়ে উঠবে। পেনশন বলে কথা, সারা জীবন যার জন্য কাজ করেন আপনি, আমি, তারপর শেষ পর্যন্ত নিশ্চয়তা, এবং বিশেষত যারা সরকারি ক্ষেত্রে চাকরি করেন তারা জানেন যে ভাই আর কিছু থাক না থাক পেনশনটা তো আছে, 60 বছরের পর পেনশন তো পাবো, না খেয়ে তো মারা যাব না। এটা পেনশনের বিষয়। রাতারাতি মুহূর্তের মধ্যে এই বিতর্ক অনেক দূর ছড়িয়ে পড়ে। সব ক্ষেত্রে বিতর্ক আরো বাড়তে থাকে। এমন সময় গল্পে নতুন মোড়। গল্পই বলা হচ্ছে, কারণ বিষয়টা পুরো নাটকীয় ঘটনা। কি মোড় না, দুপুরে যে নোটিশ নিয়ে পুরসভার হাড়ির হালের কথা শোনালেন মেয়র, সেই তিনি বিকেলে বললেন যে নোটিশটা আসলে ভুয়ো। মানে নোটিশ সম্পর্কে কেউ জানেনই না, কে বা কারা নোটিশ লাগিয়ে দিয়ে চলে গেল তার তদন্ত হবে। এবং তার সঙ্গে এটাও বলা হয় যে বিরোধীরা কেউ নিশ্চয়ই বদমাইশি করেছে। তার পাশাপাশি সাংবাদিকদেরও এক হাত নেওয়া হয় যে সাংবাদিকদের একাংশ এই নোটিশ কেউ হয়তো খবরের স্বার্থে নিজেরাই চিপকে দিয়েছেন, দিয়ে স্টোরি করা শুরু করে দিয়েছেন। কিন্তু যাই হোক, বিরোধীদের চক্রান্ত হোক, যদিও পুরসভার ঘরে ঢুকে সেখানে বাঘের ঘরে ঢুকে তুমি যে ঘরে কে বা জানতো করে সেখানে কে নোটিশ চেপকাবার দুঃসাহস রাখবে সেটা পরের বিষয়। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে মেয়র জানিয়ে দিলেন যে কারোর পেনশন বন্ধ হচ্ছে না। কি জানালেন মেয়র, এটাও শোনা যাক। ये कोई हमारे विरोधी भाई बदमाशी करके किया है न्यूज बनाने के लिए। हम कलकत्ता कॉरपोरेशन का कमिश्नर को बुला इंक्वायरी करके जो ये किया है, अगर कोई हमारे स्टाफ के अंदर में किया है तो उसे कठोर से कठोर शास्ति देने की। দুটো বক্তব্য শোনালাম। একদিকে হাড়ির হালের কথা স্বীকার, নিঃসন্দেহে এই হাড়ির হালের কথা যে এর আগে থেকে কোষাগার প্রায় শূন্য, এটা বারবার বলা হয়েছে। এবং এটা আমি বললাম যে এর আগেও একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, যে সময় থেকে সরকার পুরসভা দায়িত্ব নেয় সেই সময়তে কি অবস্থায় তারা দায়িত্ব নিয়েছিলেন সেটাও এর আগে বহুবার বলা হয়েছে। কিন্তু তারপর নাটকীয় মোড়ে এইখানে যে রাতারাতি তারপর কয়েক ঘন্টার মধ্যে এই বয়ান বদল। প্রথমে পেনশন দেওয়ার ক্ষমতা না থাকার কথা স্বীকার, পরে বিতর্ক বাড়তেই ভুয়ো নোটিশের তত্ত্ব। তাহলে কি বিতর্ক বুঝে ঢোক গিলল কলকাতা পুরসভা? আমি শুধু বলছি না এখানে দাঁড়িয়ে, আমার ক্ষেত্রে প্রশ্ন করতেই হতে পারে যে আমি এই ক্ষেত্রে কেন এই প্রশ্ন তুলছি, কিন্তু বিষয়টা পুরো সিকোয়েন্সটা আমি তুলে ধরলাম আমার দর্শকের সামনে, যারা রোজ সন্ধ্যেবেলা 7টার সময় বসে থাকেন সোজাসুজি স্বর্ণালী দেখবেন বলে। আপনারা বিচার করুন যে আসলে কোনটাকে সত্যি বলে ধরবো। তাহলে পুরসভার কি সত্যি হাড়ির হাল? যদি হাড়ির হাল থাকে তাহলে সেটাও যথেষ্ট চিন্তার বিষয়। কি করে সামাল দেওয়া যাবে? আজকে যদি নোটিশ ভুয়ো বলা হলো বা যাই বলা হলো, ভবিষ্যতে যে আরো একবার পেনশন বন্ধের নোটিশ চিপকানো হবে না,
দুষ্টুমি করে হোক বা বদমাইশি করে হোক বা সত্যি সত্যি পুরসভার নোটিশ চিপকে দেবে না, এর কি গ্যারান্টি রইল? পুরসভা এবং রাজ্যের সার্বিক আর্থিক পরিস্থিতি নিয়ে তোপ দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। তিনি গোটা ঘটনার প্রেক্ষিতে কি বললেন এটাও শুনে নেওয়া যাক। কলকাতা কর্পোরেশনের পেনশন বন্ধ তো বহু চর্চিত, তো বিধানসভায় এসে এমএলএরা বলছেন, আমাদের এখানকার ফিনান্স ডিপার্টমেন্ট বলেছে, আজকেই বলেছে যে বিলে সই করবেন না, এখন টাকা দিতে পারবো না, টাকা নেই, পিএডি টাকা দিতে পারবো না। অর্থাৎ প্রাক্তনদের তো যা হওয়ার হয়ে গেছে, বর্তমানদেরও ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে। মেয়র এদিন বলেছেন যে পেনশন দেওয়ার দায়িত্ব পুরো দপ্তরের, আর পুরো দপ্তরের টাকা আসে কোথা থেকে? অর্থ দপ্তর থেকে। যেরকম কান টানলে মাথা আসে, ঠিক সেরকম যদি পেনশনের ব্যাকগ্রাউন্ড আমরা একটু একটু করে পেনশন কোথা থেকে আসে, কোথায় সমস্যা খুঁজতে খুঁজতে যাই আমরা, তাহলে ওই সুতো গোটাতে গোটাতে যাবো সেই অর্থ দপ্তর পর্যন্ত। পেনশনের দায়িত্ব পুরো দপ্তরের, আরো একবার মনে করিয়ে দিই, এবং এটা আমি বলছি না, খোদ মেয়র বলেছেন। পুরো দপ্তরের টাকা আসে কোত্থেকে? অর্থ দপ্তরের থেকে। আর রাজ্যের কোষাগার সামলানোর দায়িত্ব অর্থ দপ্তরের। সেই কোষাগারের অবস্থা এখন কেমন তা কম বেশি অনেকেরই জানা। সবটা বোঝানোর জন্য একটা তথ্যই যথেষ্ট, তুলে ধরে সেই তথ্যটাও আজকে আলোচনা, বিতর্ক, সোজাসুজি সমস্ত প্রশ্ন উত্তর নেওয়ার আগে সেই তথ্য একটু তুলে ধরা যাক। 2020-21 অর্থবর্ষে রাজ্যের ঋণের পরিমাণ বেড়ে হতে পারে প্রায় 5.5 লক্ষ কোটি টাকা, এমনই খবর আসছে, তথ্য তাই বলছে। ফলে হাড়ির হাল কথাটা বোধহয় খুব একটা অযৌক্তিক বলেননি মেয়র ফিরহাদ হাকিম। আর্থিক সংকটে জর্জরিত কলকাতা পুরসভায় নোটিশ, সেই নোটিশে পেনশন স্থগিত রাখার ঘোষণা। কলকাতা পুরসভার পেনশন বিভাগে বাইরে এই নোটিশ লাগানো হয়েছে। সেই নোটিশে বলা হয়েছে কলকাতা পুরসভায় কোষাগারে আর্থিক সংকট দেখা দিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক পুরসভার নোটিশ। পুরসভার কোষাগার শূন্য, আর্থিক সংকটের জন্য এখন পেনশন দেওয়া যাবে না, অবসরপ্রাপ্তদের পেনশন আপাতত বন্ধ। কিন্তু এই নোটিশ দিল কে? মেয়রের বক্তব্যে বাড়ছে ধোঁয়াশা। নোটিশটা যেটা বানানো হয়েছে সেটা কর্পোরেশন কোনো নোটিশ দেয়নি, ছবি তোলার জন্য নোটিশটাকে ক্রিয়েট করানো হয়েছে, ছবি তোলার পরে খুলে দেওয়া হয়েছে। পুরসভার আর্থিক সংকটের কথা আগেই স্বীকার করেছেন খোদ মেয়রও। সাময়িকভাবে একটু আমার ফাইন্যান্সের অসুবিধা আছে, কয়েকদিনের মধ্যে এটা ঠিক করে দেবো। এটা কি শুধু সেপ্টেম্বর পর্যন্ত যারা রিটায়ার করেছে তাদের ক্ষেত্রে? এটা দেখেন, ফাইন্যান্সে একটু অসুবিধা আছে, আমাদের প্রায় অনেক টাকা হয়ে রয়েছে, একটু দেখে নিই, আমি করে দেবো। পেনশন বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে টাউন হলের সামনে প্রতিবাদে সামিল হন বিজেপি কাউন্সিলররা। ঐতিহাসিক পুরসভা অর্থাৎ কলকাতা পুরসভা, সেই পুরসভার অতীতে এরকম কোনো ঘটনা নেই যেটা অর্থের অভাবে পেনশন বন্ধ হচ্ছে। যারা কর্মচারী ছিলেন, যারা রিটায়ার্ড করেছেন, তাদের পেনশন বন্ধ হচ্ছে। লক্ষ্যের ভান্ডারে দিতে গিয়ে পেনশনে কো তো বিজেপি নেতা সজল ঘোষের। পুরসভার সেই টাকা নেই, অথচ মানুষের দুয়ারে মদ পৌঁছে দেওয়া হবে। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার দিতে গিয়ে রোড ট্রাফিক ট্যাক্স বাড়ানো হবে, ফাইন বাড়ানো হবে, আর সাধারণ মানুষের পেনশনের টাকা কেটে নেওয়া হবে। এগুলো একসাথে হতে পারে না। বিজেপি কাউন্সিলরদের বিক্ষোভ নিয়ে পাল্টা কটাক্ষ সানিয়েছেন মেয়র পরিষদ দেবাশিস কুমার। তাকে ধন্যবাদ যে তিনি কাউন্সিলরের কাজটা এখনো কি সেটা বোঝেননি। কাউন্সিলরের কাজ পেনশনটা নিয়ে নয়, এটাকে বুঝতে হবে। আর ওনারা বলেছেন যে মেয়র পরিষদ, মেয়রের বেতন সুযোগ সুবিধা কমিয়ে দিয়ে পেনশন চালু দিতে হবে। আমার বক্তব্য হচ্ছে ওনাকে হিসেবটা বুঝতে হবে যে মেয়র পরিষদের কত খরচ হয় তাদের পেছনে, আর পেনশনের কত টাকা। 2011-তে রাজ্যের সরকার পরিবর্তনের পর বাম আমলের ঋণ নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল। পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের দায়িত্ব পুরো দফতরের, সেই অর্থ বরাদ্দ হয় অর্থ দফতর থেকে। রিপাবলিক বাংলা। আর সময় না নিয়ে আজকে বিতর্ক শুরু করবো 3টে পোল কোয়েশ্চেন নিয়ে। প্রতিদিনের মতো আজকে এই আলোচনা, ডিবেট শুরু করছি। চোখ রাখছি আজকে প্রথম প্রশ্ন। বিতর্কের চাপাই কি নোটিশ ভুয়ো দাবি? দ্বিতীয় প্রশ্ন, কলকাতা পুরসভার আর্থিক সংকট কি স্পষ্ট?
এবং তৃতীয় প্রশ্ন, রাজ্যের আর্থিক সংকটের প্রভাবে কি পুরসভায়? যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ, স্বাগত আপনাকে। রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ স্টুডিও থেকে। এছাড়া আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র বৈশ্বনাথ চ্যাটার্জি, আপনাকেও স্বাগত। এবং আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। প্রত্যেককেই স্বাগত জানাই রিপাবলিক বাংলা এবং আমার সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রথমে একটু সজলদার কাছে আসি, কারণ আজকে বিক্ষোভের পুরোভাগে দেখা গিয়েছে দিনভর সজল ঘোষকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সজলবাবু, পুরো নেতৃত্ব যেভাবে আপনি দিলেন, যেভাবে আপনারা বিক্ষোভ দেখালেন, সবটাই কি শেষ পর্যন্ত দিনের শেষে এসে মানে স্টুডিও বসার আগের মুহূর্তে মিথ্যে হয়ে গেল না? কারণ ফিরহাদ হাকিম মেয়র তিনি বলে দিলেন যে নোটিশটা ভুয়ো, কেউ বা কারা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে বদমাইশি করে ওই নোটিশটা চিপকে দিয়েছে। এই রাজ্যে এতদিন আমরা ভুয়ো আইএএস দেখেছি, ভুয়ো আইপিএসও দেখেছি, তারপর ভুয়ো ভ্যাকসিন। তৃণমূলের ভুয়ো সাংসদ নয়, অরিজিনাল সাংসদ তিনিও নিয়েছেন। আজকে ভুয়ো নোটিশের গল্প শুনছি, এর পরের দিন শুনবো মেয়রও ভুয়ো, কর্পোরেশন ভুয়ো। মানে একটা যে কোনো জিনিস শাক দিয়ে মাছ ঢাকারও তো একটা সিস্টেম আছে। বলছেন বিরোধীরা নোটিশ বোর্ডে নোটিশ চিপকে দিয়েছে। বিরোধী কোথায়? রাজ্যে বিরোধীকে রেখেছে এরা? বিরোধীদের তো গলা টিপে গণতন্ত্রের একদম ষষ্ঠী পুজো করে দিয়েছে। যেই দেখেছে এটা ব্যাকফায়ার করছে, দেখছে যে সমাজের সব স্তরের বিক্ষোভ হয়ে যাবে, তখনই এরা সঙ্গে সঙ্গে, এবং দেখেছে বিধাননগরের ভোট আছে, সেখানেও একই ধরনের সমস্যা বাড়বে, সঙ্গে সঙ্গে বলছে এটা ভুয়ো। মানে মিথ্যে কথা প্রথম দিন থেকে যারা শুরু করেন, হ্যাঁ, তাদের প্রতি সত্যিই করুণা হয়। তাহলে আমি একটা অন্য প্রশ্ন বলছি, এই নোটিশ যেখানে চিপকানো হয়েছে সেখানে তার নিচে কোনো সই নেই, কোনো স্ট্যাম্প নেই, তাহলে কি করে নোটিশের গ্রহণযোগ্যতা ধরে আপনারা এই বিক্ষোভে নেমে পড়লেন? নোটিশটা চিপকানো হলো কোথায়? সরকারি নোটিশ বোর্ডে, পুরসভার। তাহলে যারা তার দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে তিনি কি ব্যবস্থা নিয়েছেন? আসলে এটা ব্যাকফায়ার করেছে, এটা বুঝতে পেরেছে, দিদি রেগে গেছে হয়তো আবার, সেই জন্য সবটাই ভুয়ো বলে চালিয়ে দিল। রাজ্যটাকে ক্লাবের মতন করে চালাচ্ছে এরা। পুরসভার তো শেষ অবস্থা ছেড়ে দিন। হ্যাঁ, আমি আসবো, আমাদের সঙ্গে রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। বৈশ্বনাথদা কি বলবেন, মানে এই ঘটনার প্রেক্ষিতে যে অভিযোগটা আনছেন বিরোধীরা, যদি সত্যি সত্যি নোটিশ ভুয়ো হয়, তাহলে সোজা প্রশ্ন, মেয়র বললেন কেন যে সত্যি সত্যি আমাদের একটুখানি আকাল রয়েছে, পেনশন বহন করার ক্ষমতা নেই? এই বক্তব্যগুলি, তথ্যগুলো তো মেয়রের দেওয়া। এবার আপনাকে আমি বলি, কোন প্রশ্নের কোন উত্তর হয় আমি জানি না। কোশ্চেনটা হাউসে হয়েছে, আমি হাউসে ছিলাম, সজলও ছিলেন। কোশ্চেন করেছিল এর সন্তোষ পাঠক যে প্রাক্তন কাউন্সিলরদেরকে পেনশন দেওয়া হোক। সেই ক্ষেত্রে বলা হলো যে এই মুহূর্তে প্রাক্তন কাউন্সিলরদেরকে পেনশন দেওয়ার মতো আর্থিক অবস্থা নেই, আমাদের যেটা স্বীকার করেছেন মেয়র। কিন্তু উনি যেটা প্রশ্ন করছেন পৌর কর্মচারীদের পেনশনের ব্যাপারে, একটা নোটিশ যার তলায় সই নেই, যার তলায় স্ট্যাম্প নেই, সেই নোটিশটাকে নিয়ে উনি একটা কোনো বিরোধী বনে উনি একজন একটা বুকে একটা প্ল্যাকার্ড দিয়ে একটা প্রতিবাদের কথা বলেছেন। কিন্তু যেখানে মেয়র ঘোষণা করছেন যে এই নোটিশটার কোনো সত্যতা নেই, এটার কোনো মান্যতা নেই, এখানে কোনো স্ট্যাম্প নেই, কোনো সই নেই, পেনশন পাবে যাদের পেনশন পৌর কর্মচারীরা পেতেন সেই পেনশন তারা পাবেন, আর্থিক সংকট থাকলেও তারা পাবেন, তাদের পেনশনের কোনো অসুবিধা হবে না। এটা বলে দেবার পরেও কিসের জন্য আরও বিতর্ক থাকে এটা আমি জানি না। সজলবাবু বলতে গিয়ে বলছেন শাক দিয়ে মাছ ঢাকার নাকি একটা সিস্টেম আছে। তো শাক দিয়ে মাছ ঢাকা যদি সিস্টেম থাকলে তাহলে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত ব্যাপারগুলো আছে সেগুলো ওনারা কিভাবে আড়াল করছেন সেগুলো একটা করে আমরা বলি। দুটো কনফিউশন তৈরি হচ্ছে, দুটো কনফিউশন। আমি একটুখানি বলি, আপনি হাউসের প্রসঙ্গ তুললেন, এটা ঠিক। সজল বাবু এখানে রয়েছেন, সন্তোষ পাঠক আজকে এই প্রসঙ্গটা তুলেছিলেন যে দুটো প্রসঙ্গ যতদূর আমি জানি, যদিও আমি হাউসে উপস্থিত ছিলাম না, যে খবর আমরা পাচ্ছি, এক হচ্ছে যে বেতন বৃদ্ধি করা হোক, ভাতা যেটা দেওয়া হয় সেটা 10,000 জায়গায় 20,000 করা হোক, এবং একই সঙ্গে কাউন্সিলরদেরও পেনশন চালু করা হোক। যে বক্তব্য রাখছেন বৈশ্বনাথদা, সেক্ষেত্রে কোথাও কি তাহলে মিসকোট করছেন আপনারা? এক, আর দ্বিতীয়ত বৈশ্বনাথদের কাছে আমার বক্তব্য, যদি ভুয়ো নোটিশ হয় তাহলে সেই নোটিশ রাতভর চিপকানো থাকলো কেন?
2 মিনিট তো লাগতো নোটিশ খুলে ফেলতে। গতকালই তো বলতে পারতেন মেয়র যেটা ভুয়ো নোটিশ। গতকাল তো তিনি কিছু প্রথম বললেন কথা, না। আমি তো আপনাকে বললাম যে সন্তোষ পাঠকের প্রশ্নের সঙ্গে এই নোটিশের কিন্তু বিষয়টা আলাদা। আর সন্তোষ আপনি পাঠকের প্রশ্ন তো দুটোকে এক আজকে। করে দেখানোর চেষ্টা করছেন। সন্তোষ আর পাঠকের second প্রশ্ন তো যেটা আজকে। আমি বলছি, নোটিশটার তলায় স্ট্যাম্প নেই, তার জন্য তদন্ত হচ্ছে যে কারা ওটা ওখানে দিল, ওখানে আটকালো, ওখানে লেফটে দিল, সেইটাও জানতে হবে। তদন্ত চলছে। মেয়র বলে দিয়েছেন যে কেঁচো পেনশনের করতে গিয়ে কারণে সাপ অসুবিধা বেরিয়ে হবে না, যাবে। পেনশন চলবে। এটা সজলদা। নিয়ে অযথা বিরোধীরা এটাকে যা কিছু পারছে একটা আঁকড়ে ধরার বিজেপি চেষ্টা করছে। এটাকেও একটা আঁকড়ে ধরে ভাবছে বোধহয় এটা দিয়ে যদি কিছু লাভ হয়। পৌরসভার কাউন্সিলরের যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পর্কে ওনারা করতে চাইলে যারা বিরোধীরা আছেন করুন, কিন্তু অকারণে যেটা বলছে মেয়র স্পষ্ট ভাষায় যে কারুর পেনশন আটকানো হবে না, এটা নোটিশটার কোনো মান্যতা নেই, সত্যতা নেই। এতবার বলে দেওয়ার পরেও এটা নিয়ে বিতর্ক করার কোনো প্রসঙ্গই থাকতে আমি পারে আসছি না। বৈশাখ আমি মনে সজলদা, করি। সজলদা বৈশাদা হাউসে এক্স্যাক্টলি কি হয়েছিল যেটা বলছেন বৈশাখ? আপনি নতুন এমআইসি হয়েছেন, হ্যাঁ, আপনার মুখ থেকে শুনলাম, হ্যাঁ, এবং মেয়রও জানিয়েছেন যে সবাই পেনশন পাবেন, শুনে খুশি হলাম, হ্যাঁ, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ব্রেকিংটা হলো যখন থেকে এই নিউজটার, তারপরের থেকে প্রায় 12-14 ঘন্টা নোটিশ বোর্ডে রইল, সাংবাদিকরা ছবি দেখলেন, আপনারা সারা রাত সারাদিনে কোনো রিয়াকশন দিলেন না, আজ সকাল থেকে বলছেন ভুয়ো ভুয়ো ভুয়ো। আপনারা বুকে হাত দিয়ে বলুন, হ্যাঁ, আপনারা মা মাটি মানুষের কথা বলেন, আপনারা বলবেন এই নোটিশটা ভুয়ো ছিল, এই নোটিশটা জালি ছিল। আপনিও বলতেন কলকাতা কিছুদিন আগে পুরসভার বোর্ডে লাগানো থাকলো, সেই নোটিশটা রাতভর রয়ে গেল, তারপর সকালে উঠে মনে হলো ওটা ভুয়ো। সারা রাত কালকে নিউজ হলো, আপনি রিঅ্যাকশন দেখিয়ে এলো। দিন না, নোটিশটার তলায় স্ট্যাম্প আছে, সই আছে, নোটিশটাকে আপনি দেখিয়ে দিন। নোটিশ বোর্ডটা আপনি তো দেখিয়ে দিন, আপনার, রাত্রিবেলা নোটিশ যে বোর্ডটা তো breaking news এর কথা আপনার, আপনি বলছেন, নোটিশ আপনি বোর্ড দেখিয়ে দিন। আপনার, নিরাপত্তা না, না, নোটিশ বোর্ডে আপনার, দায়িত্ব এবার যে কোনো আপনার, নোটিশ আর বোর্ডে আপনি যে তো কোনো বলছেন নোটিশ আমরা চাপিয়ে একজন, দিলেই দুজন, হবে। তিনজন, আপনি আমরা কোথায়? আপনি অকারণে না, আমি এই আপনি দেখিয়ে দিন না কোনো সিগনেচার আছে নাকি। আপনি না, তো- আমার আমরা তো এটাই বলছি প্রশ্ন, no pension signature আছে, ছাড়া সবাই notice পাবে, থাকলো সবাই কি করে? পাবে। এক। ঠিকই বলেছেন। আপনি অযোধ্যা আর দ্বিতীয়ত এটাকে হচ্ছে নিয়ে অন্য গেছেন, প্রসঙ্গে আসি এবার। আপনারা এবার বাড়িতে বাড়িতে পাঠাবেন। অন্য প্রসঙ্গে আসি এবার। সত্যি সত্যি তো ববি হাকিম বলেছেন আজকে যে সত্যি আকাল রয়েছে, ফান্ডের অবস্থা খারাপ, হারির হালের কথা সেটা তো স্পষ্ট বোঝা গিয়েছে। এবং এটা তো নতুন কিছু না, এটা তো এর আগেও যখন থেকে সরকার এসেছে, তৃণমূল কংগ্রেস সরকার, বারবার বলা হয়েছে যে বামেদের ক্ষমতা যাওয়ার পর থেকে বিপুল পরিমাণ ঋণের বোঝা ছিল রাজ্যের ঘাড়ে। 41 দিনে 3 বার ঋণ নিয়েছে এই সরকার। আমি আসবো টেনি শতরূপের কাছে। শতরূপ, যেটা আমি এই নোটিশ চিপকানো নোটিশ নয়, পেনশনের মাঝখানেও যে বক্তব্য উঠে আসছে তার নোটিশ প্রসঙ্গে হোক বা সন্তোষ পাঠকের উত্তর প্রসঙ্গেও হোক, একটা বিষয় স্পষ্ট যে এই মুহূর্তে এই একটা ফান্ডের আকাল রয়েছে। এই যে হারির হাল বারবার বলা হচ্ছে, সেই আকালটা রয়েছে, ঋণের পরিসংখ্যান অন্তত তাই বলছে। দেখুন, একটা কথা বলি স্বর্ণালী, প্রথমত হচ্ছে পেনশন, আমরা জানি পেনশন কারো দয়ার দান না, ডেফার্ড পেমেন্ট। একজন মানুষ যখন চাকরি করেন তিনি তার কর্মজীবনে তার মাইনের একটা অংশ পান এবং তার অর্জিত টাকারই, উপার্জন করা টাকারই একটা অংশ তিনি চাকরি করাকালীন পান না, রিটায়ারমেন্টের পরে পেনশন বা বিভিন্ন রিটায়ারমেন্ট বেনিফিটের ফর্মে পান। তাই ওনারা বলছেন যে প্রথমে জানা গেল যে আপাতত মুলতবি রাখা হচ্ছে, এখন ওনারা বলছেন যে না, মুলতবি থাকবে না, চালু হবে। খুব ভালো কথা, চালু থাকুক, সেটাই মঙ্গল। যদি কোনো মানুষের ন্যায্য উপার্জনের টাকা কোনো ঘুষের টাকা নয়, তোয়ালে মুড়িয়ে নেওয়া বকশিসের টাকা নয়, কারণ মানুষের ন্যায্য উপার্জনের টাকা যদি বন্ধ করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু আমরা এটাকে ছেড়ে কথা বলবো না, কিন্তু মানুষ ছেড়ে রাজ্যের কথা কাছে বলবে টাকা না। না থাকলে, কোষাগার শূন্য হলে কি করা যাবে? এবার সেই শতরূপ, প্রসঙ্গেই আসছি, কোষাগারটা কি করে এক্ষেত্রে শূন্য তো শুরু হলো? থেকে আপনাদের দিকে অভিযোগের দিক ছিল যে বামেদের তরফ থেকে, বামেদের থেকে যখন ক্ষমতা নিয়েছে তখন বিপুল পরিমাণ ঋণ ছিল রাজ্যের ঘাড়ে। প্রথম কথা হচ্ছে যে বামেদের ঋণ বলে কোনো ঋণ হয় না, যে কোনো রাজ্যের ঋণ হচ্ছে কিউমুলেটিভ লোন। সেটা মানে পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার পর থেকে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রফুল্লবাবু সরকার থেকে শুরু করে, ডক্টর বিধান রায় থেকে শুরু করে, অজয় মুখার্জি, সিদ্ধার্থ রায়, তারপরে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, সবার সরকারের মিলিত ঋণ। এক। দ্বিতীয় কথা, 34 বছর সরকার চালিয়ে বামপন্থীরা যা ঋণ নিয়েছিল, 10 বছরে এনারা তার 4 গুণ ঋণ নিয়েছেন, সেটাও অন্য কথা। আমি একটা কথা আপনাকে বলি স্বর্ণালী, এই যে আজকে আমি খালি কর্পোরেশন, আমি রাজ্য ইত্যাদির কথা বাদ দিয়ে যদি কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে বলি, একটা যে কোনো সংস্থার একটা আয় থাকে, একটা ব্যয় থাকে। কলকাতা কর্পোরেশনের আয়ের জায়গাগুলো কী, এবং বছরের পর বছর, গত 10 বছর ধরে, 11 বছর ধরে কীরকমভাবে কলকাতা কর্পোরেশনের আয়ের জায়গাগুলোকে ধ্বংস করা হয়েছে। আমি আপনাকে 4টে উদাহরণ দিই, ছোটো ছোটো 4টে উদাহরণ। প্রথম কথা হচ্ছে, আপনি তো বামফ্রন্টের কথা বলছেন, কোনোদিন দেখেছেন কলকাতা পুরসভা যখন প্রশান্ত চ্যাটার্জি, বিকাশ ভট্টাচার্য, কমল বসুরা মেয়র ছিলেন,
কর্পোরেশনের টাকায় জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ ছাপিয়ে গোটা কলকাতায় হোর্ডিং লাগানো হতো। জ্যোতি বসুর অনুপ্রেরণাই হচ্ছে, বুদ্ধদেব ভট্টাচার্যের অনুপ্রেরণাই হয়েছে। ওনার মমতা বন্দ্যোপাধ্যায় বাই ইলেকশন জিতেছেন, কলকাতা পুরসভা কোটি কোটি টাকা খরচা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে হোর্ডিং ছাপাচ্ছে। টাকাগুলো কোত্থেকে আসে? এগুলো টাকাগুলো আমার আপনার ট্যাক্সের টাকা, তৃণমূলের ছবি বিক্রির টাকা নয়। আপনি ভাবতে পারেন ভবানীপুরের একটা পুজোর প্যান্ডেল, মমতা ব্যানার্জির আঁকা ছবি, সেই ছবিকে, এই তো ওনার তো সেই ছবি দুর্গা ঠাকুরের ছবি আগে, তাতে কোনটা যে দুর্গা কোনটা গণেশের ইঁদুর আলাদা করে চেনা যায় না। সেই ছবিকে থিম বানিয়ে প্যান্ডেল বানিয়েছেন, সেই প্যান্ডেলকে কলকাতা পুরসভা 5 লাখ টাকা পুরস্কার দিয়ে। এই হচ্ছে নিম্ন রুচির পরিচয়। আমি আমার কথাটা শেষ করে নিই, আপনি তারপর আপনার সময় বলবেন। আপনি বৈশাদা, আপনি দীর্ঘক্ষণ বলেছেন, আমি আপনাকে ইন্টারাপ্ট করিনি, আপনি প্লিজ করবেন না। একজনের শিল্প সত্তা নিয়ে আপনি এই কথা বলতে পারেন না। আপনাদের চোখে শিল্পী কারা? আপনাদের চোখে শিল্পী তো হচ্ছে সুমন বাবু, যার যিনি কালকে বাঙালির মা মাসি করেছে। আপনাদের লজ্জা পাওয়া উচিত, লোকটাকে গ্রেফতার করা উচিত ছিল। মমতা ব্যানার্জির একটা শিল্প সত্তা আছে, খুব ভালো হয়েছে। আপনি শিল্প সত্তা দিয়ে জল খান, আমাকে আমার কথাটা একটু বলে নিতে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবিকে থিম করেছে বলে কলকাতা কর্পোরেশন থেকে লাখ লাখ টাকা পুরস্কার পেয়ে গেল ওনার পাড়ার পুজো কমিটি। আমি আপনাকে একটা কথা বলি, এবং এর বাইরে ফালতু যা হোর্ডিংয়ের খরচা আছে আপনারা সবাই জানেন। 2 নম্বর কথা, শোভন চট্টোপাধ্যায় তখন মেয়র ছিলেন, বৈশাখা তো কাউন্সিলর, ও জানে এটা। চয়ন ভট্টাচার্য আমাদের কাউন্সিলর ছিলেন, হাউসে দাঁড়িয়ে ডকুমেন্ট পেশ করেছিলেন যে কলকাতা শহরে আপনি ভাবতে পারেন স্বর্ণালী একটা শপিং মল চলছে উইদাউট ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স বাবদ যে লক্ষ লক্ষ টাকা পুরসভার বকেয়া পাচ্ছে না, মানে পাওয়ার কথা পাচ্ছে না। শোভন চট্টোপাধ্যায় হাউসে দাঁড়িয়ে স্বীকার করেছিলেন যে হ্যাঁ, আমি, আপনারা যদি আমায় বলেন আমি শপিং মলটার নামও এখানে বলতে পারি, ফ্রি স্কুল স্ট্রিটের কাছে ধর্মতলার ওখানে শপিং মল। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বকেয়া ট্রেড লাইসেন্সের টাকা পাচ্ছে না। শোভন চ্যাটার্জি হাউসে দাঁড়িয়ে স্বীকার করেছিলেন যে হ্যাঁ এটা হয়েছে। 3 নম্বর, এই ঘটনা ঘটেছে আপনারা জানেন, সেই নিয়ে আমাদের পার্টির কাগজ গণশক্তিতে যাবতীয় প্রমাণ সহ খবর হয়েছিল। শোভন চট্টোপাধ্যায় কলকাতায় উপস্থিত নন, উনি তখন মেয়র। কলকাতা পুরসভা থেকে ওনার গাড়ির তেল বাবদ টাকা উঠেছে। আচ্ছা, খবর না, আপনি থামুন না। গণশক্তির খবর না, মমতা ব্যানার্জির ছবি নয়। আমি যে কথাগুলো বলছি, যদি আমার কথা ভুল হয়ে থাকে আপনি উকিল কালকাটা মামলা করবেন। আমার কথাটা বলতে দিন, আমি একটা কথা অন্য কথা বলছি না। সোনালী, প্লিজ কথাটা শেষ করে নিই, আলোচনা করতে হবে। আমি শেষ করে নিই। শোভন চট্টোপাধ্যায় কলকাতায় উপস্থিত নন, উনি মেয়র। আমি জাস্ট কথাটা শোনাই, প্লিজ। কেন আপনারা সময় আসছে, আমার সময় আসছে, কথা শেষ করে দাও, বৈশাখ বাবু উত্তর দেবেন। বলুন প্লিজ, বলুন এক লাইনে। তারপর পরের কথা হচ্ছে, আমি তার 2টো উদাহরণ আপনাকে দিচ্ছি। শোভন চ্যাটার্জি কলকাতায় উপস্থিত নন, কলকাতা কর্পোরেশন থেকে ওনার গাড়ির তেল বাবদ লাখ লাখ টাকা উঠছে। এবং 4 নম্বর আপনাকে আমি বলছি, আপনারা সবাই জানেন, কর্পোরেশন ভোটের আগে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উত্তর কলকাতার মিটিং থেকে বলেছেন তৃণমূলের কাউন্সিলরদেরকে এবং মেয়রকে, কলকাতায় যে বেআইনি বিল্ডিং, একটার পর একটা বেআইনি বিল্ডিং তৈরি হয়েছে, শয়ে শয়ে হাজার হাজার বেআইনি বিল্ডিং। বেআইনি বিল্ডিং মানে কি জানেন? একটা বাড়ির যে মিউটেশন থেকে যে টাকা কর্পোরেশনের প্রাপ্য, টাকাগুলো পাচ্ছে না। মাঝখান থেকে কি হচ্ছে, যে প্রমোটারের 100 টাকা মিউটেশনের জন্য কর্পোরেশনকে দেওয়ার কথা, সে 50 টাকা কাটমানি তৃণমূল কাউন্সিলরকে দিচ্ছে। এই বৈশাখ চট্টোপাধ্যায়ের মতো কাউন্সিলরদের পৃষ্ঠপোষকতা বেআইনি বিল্ডিং এর সিন্ডিকেট চলছে কলকাতায়। কোষাগার এমনি শূন্য হচ্ছে। ববি হাকিম, ফিরহাদ হাকিম মেয়র আজকে দিয়েছেন, সে তথ্য আসল তথ্য নয়, আসল নয় সেটা। আমি আসবো শুভময় মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন, বৈশাখদার কাছে আমি আসছি উত্তর নিয়ে। একটা বিরতি নিতে হবে, বিরতির পর ফিরে আসছি। শুভময় দা রয়েছেন, বৈশাখদার কাছেও আসছি, সঙ্গে থাকুন। বলুন, হ্যাঁ বলুন। পৌরসভায় আর্থিক অবস্থা খুব ভালো নয়। প্রায় সব মিলিয়ে নতুন পে কমিশন আসার পরে প্রায় 1000 কোটি টাকা আমাদের শোধ করতে হবে, দেনা আছে। ये कोई हमारे विरोधी भाई बदमाशी करके किया है न्यूज बनाने के लिए। পুরসভার সেই টাকা নেই, অথচ মানুষের দুয়ারে মদ পৌঁছে দেওয়া হবে। ফিরে বিরতির পর যেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে সত্যি সত্যি অনেক মানুষের রাতের ঘুম কোথাও কেড়ে নিয়েছিল এই নোটিশ, যে নোটিশ নিয়ে এখনো পর্যন্ত প্রচুর বিভ্রান্তি, বিতর্ক। সেই নোটিশ কারা দিল, কেন দিল, এবং এর সঙ্গে সঙ্গেই আরও একটা বয়ান, যেটা যে প্রসঙ্গে কোথাও আজকে নোটিশ পাওয়ার পরপরই প্রসঙ্গটা ভীষণ রকমভাবে প্রাসঙ্গিক হয়ে গেছে এই বক্তব্য, যেখানে মেয়র নিজেই বলছেন যে 1000 কোটির দেনা রয়েছে, ঋণ রয়েছে, এরপরে কোষাগার শূন্য। যদি কোষাগার শূন্য হয়, যদি আপাতভাবে এই বিতর্কে জল ঢালাও হয় যে না পেনশন বন্ধ হচ্ছে না, তাহলে ভবিষ্যতে যে ধরনের কোনো আশঙ্কার মেঘ তৈরি হবে না, এর কি গ্যারান্টি থাকছে? আমি আসবো সবার কাছে। শুভময় মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন। শুভময় দা, কি বলবেন যে বিতর্ক কোথাও শুরু হলে এত সহজে কি বিতর্ক থামবে? কোষাগার যে শূন্য, এই বিষয়টা তো স্পষ্ট আজকে মেয়রের বক্তব্যে।
না, দুটি পয়েন্ট বলতে দেবেন। প্রথম পয়েন্ট হচ্ছে যে আমার মনে হয় এই ধরনের নোটিশ একমাত্র তৃণমূল কংগ্রেসেরই সুবিধে করে দেবে, কারণ যে নোটিশটা লাগানো হয়েছে, যে কোনো সরকারি ব্যবস্থা যারা বোঝেন তারা নোটিশটা দেখলেই বুঝবেন যে এটা কোনো সরকারি নোটিশ নয়। সুতরাং যে আলোচনার প্রেক্ষিতটা তৈরি হচ্ছে সেখানে বলতেই হবে এটা সরকারি নোটিশ নয়, এবং সেক্ষেত্রে কিন্তু কথাটা অনেকটা তৃণমূল কংগ্রেস শাসিত পুরসভার পক্ষে বলতে হবে। সুতরাং এই যে গোটা বিষয়টি নিয়ে আন্দোলন বিজেপিই করুক বা যে কোনো রাজনৈতিক দলই, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের সুবিধে করে দেবে একেবারে রাজনৈতিকভাবে। কারণ এই নোটিশ দেখলেই বোঝা যাচ্ছে একটা নোটিশ আঠা দিয়ে সাঁটা হয়েছে না আলপিন দিয়ে, তাই নিয়ে তো রাজনৈতিক আলোচনা হতে পারে না। এক। দুই, যে প্রশ্নটা শতরূপ ঘোষ তুলেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে পেনশন শব্দটা যখন আসে তখন কিন্তু দায়িত্বটা এমনি, দেখুন দেশে চাকরি বাকরির অবস্থা খুব খারাপ, দেশ কেন সারা বিশ্বে, দেশে, পশ্চিমবঙ্গে এবং অবশ্যই কলকাতা পুরসভায়, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে মূল যে বিষয়টি আসছে সেটা হচ্ছে যে এই ধরনের পরিস্থিতির থেকে অতিমারির আগেই কিন্তু মনে রাখতে হবে সারা বিশ্ব এবং আমাদের দেশের আর্থিক পরিস্থিতি খারাপ হয়েছিল, এবং এই জায়গায় যখন একটা বিপুল ঋণের বোঝা এবং রাজ্যে বিভিন্ন প্রকল্প চলছে যার জন্য প্রচুর টাকা খরচ করতে হচ্ছে, ডেভেলপমেন্ট কি করে হবে, এই প্রসঙ্গে কিন্তু অবশ্যই সরকার এবং বিরোধী দলকে দায়িত্বশীল আলোচনা করতে হবে। অর্থাৎ আবার সেই বলি, আলপিন বা আঠা দিয়ে নোটিশ সাঁটা হলো, এটা দিয়ে কিন্তু দেশের সাধারণ মানুষ, রাজ্যের সাধারণ মানুষ বা কলকাতা পুরসভার নিচে যারা আছেন সেই সাধারণ মানুষ বা সেখানে যারা চাকরি করেন তাদের চাকরি বা পেনশন, তাদের মাইনে নিয়ে, অর্থাৎ আমরা আলোচনার থেকে অনেক দূরে সরে যাচ্ছি, এবং এই ধরনের আলোচনা কিন্তু মূলত সুবিধে করে দিচ্ছে পুরসভা যারা শাসন করছেন তাদের। সময় তো আমি আপনার কথা রেশ ধরে আসছি। হ্যাঁ প্লিজ, শতরূপ কিছু বলছেন। কথা বলছি শুভময়দার কথাটা ঠিক, কিন্তু কথাটা হচ্ছে যে সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে বা শাসক এবং বিরোধী পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হবে কিনা এটা বিরোধী ইচ্ছের উপর নির্ভর করে, এটা সরকারের বা শাসকের মনোভাবের উপর নির্ভর করে। এটা তো অনেক ভালো সজলতা বলতে পারবেন, কিন্তু আমার অন্য একটা প্রসঙ্গ, কোষাগার যে শূন্য, বৈষ্ণব দা এতক্ষণ ধরে যে আলোচনা করছিলাম, শুভময়দার কাছ থেকে আপনার কাছেই ফিরে আসি, ঋণ যে রয়েছে এটা তো অস্বীকার করার জায়গা নেই, এটা তো আজকে আপনাদের মেয়র বলেছেন, আপনিও ছিলেন সেখানে। সেক্ষেত্রে আজকে না হয় আপনারা নোটিশটাকে ভুয়ো বলে চালিয়ে দিলেন, ভবিষ্যতে আবার এর ধরনের কোনো অপশন তৈরি হবে না তো? মানে মানুষের তো ঘুম উড়ে গেছিল একদিন। বৈষ্ণব দা, মানে এটা আপনি মনে করছেন, আমরা স্পষ্টভাবে বলে দেওয়ার পরও বিতর্কটাকে বাঁচিয়ে রাখতে হবে বলে আপনি আলোচনাটা চালাচ্ছেন। শুভময় দা তো খুব ভালো করে, শুভম মৈত্র বললেন যে এরকম একটা নোটিশ যার তলায় স্ট্যাম্প নেই, যেটার মান্যতা নেই, যেটার বৈধতা নেই, সেটা যখন বলছেন মেয়র যে এটা আমরা পেনশন কারুর আটকাবে না, তারপরেও এটা চালান। তো এখানে আলোচনায় অনেকগুলো প্রসঙ্গ এলো যেগুলো মিথ্যের পর মিথ্যে বলতে গিয়ে নানান ধরনের কথা বললেন, যে শোভন চ্যাটার্জির তেলের টাকা নাকি লক্ষ লক্ষ টাকা, আবার রেল ট্রেড লাইসেন্সের লক্ষ লক্ষ টাকা, মুখ্যমন্ত্রীর হোর্ডিং এর লক্ষ লক্ষ টাকা বারবার করে হয়নি। আবার এটাও বললেন এগুলো হয়নি, এগুলো মিথ্যে কথা। বিল্ডিং এর যে স্যাংশন ফিস, না এগুলো একেবারে মিথ্যে কথা, এগুলো একেবারে মিথ্যে কথা। আরে আমরা কি কলকাতা থাকি না? আপনি একা থাকেন? কলকাতা পুরসভা থেকে মুখ্যমন্ত্রী হোর্ডিং আমরা দেখি না? রবীন্দ্র জয়ন্তী আসলে পুরসভা হোর্ডিং লাগা, রবীন্দ্রনাথের পাশে মমতা ব্যানার্জি থলি নিয়ে এসে আপনি বলতে আছেন আপনি মিথ্যে থলি নিয়ে কি বলছেন? মিথ্যে থলি নিয়ে শোভন চ্যাটার্জি হাউসে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে হ্যাঁ জানেনই না শপিং মল চলছিল কলকাতা শহরে, মিথ্যে আর কত বলবেন? ট্রেড লাইসেন্স ছাড়া। আরে শোভন চ্যাটার্জি স্বীকার করেছেন আমাদের, কি মিথ্যে বলছি? কর্পোরেশনে যা কিছু হয় রেকর্ড হয়। আরে রেকর্ড হয় বলেই তো বলছি। আর আমার যদি আমার কথা মিথ্যে হয়, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বৈষ্ণব চ্যাটার্জি, আপনি তো লয়ার, আপনি তো উকিল, যদি আমার কথা মিথ্যে হয় আপনি আমার বিরুদ্ধে মামলা করে আমার জেলে ঢোকান। এই টিভিতে দাঁড়িয়ে কথা বলবেন না। বিল্ডিং এর স্যাংশন আর মিউটেশন দুটো বিষয় আলাদা, সেটাও জানেন না। আরে কেন জানতে যাবো না? তা বলে না ইলিগাল যে বিল্ডিং, সেই বিল্ডিং মিউটেশন করাচ্ছে না। আপনি কাকে বোঝাতে এসেছেন? আপনি একা জানেন, আর কেউ কিছু জানে না? ইলিগাল বিল্ডিং, বেআইনি বিল্ডিং মিউটেশন ছাড়া কলকাতায় বিক্রি হচ্ছে, 1000 কোটি টাকার ইন্ডাস্ট্রি কলকাতা শহরে। আপনাদের মতো কাউন্সিলররা তৃণমূলের ওই বেআইনি বিল্ডিং এর বেআইনি প্রমোটারদের টাকায় প্রতিপালিত। বেআইনি বিল্ডিং এর টাকায় সংসার চালান আপনারা, বেআইনি বিল্ডিং এর টাকায় প্রতিপালিত আপনারা।
মিনিট আমার বক্তব্য সোজা বক্তব্য বৈশানরদা যেই পয়েন্টে পয়েন্ট দিয়ে চিৎকার করছে। আরে কোন পয়েন্টে হেরে গেলাম? হেরে গেল কলকাতা পুরসভায় কলকাতায় ট্রেড লাইসেন্স ছাড়া প্রিন্সিপাল সিটের ওখানে আমি নাম বলে বলছি ট্রেজার আইল্যান্ড বলে মল, আমি নাম করে বলছি এখানে, যদি আমার কথা মিথ্যা হয় আপনি মামলা করুন আমার বিরুদ্ধে। কোষাগার হাউসে স্বীকার করেছেন জমা জানাচ্ছি। বৈশানরদা আপনাদের আরে হাউসে স্বীকার করেছে, হাউসে রেকর্ড রয়েছে, কি আর আমি প্রমাণ দেব? আরে ছাড়ুন না, একই কথা নিয়ে আমি আপনি একটা বলুন না, কোষাগার আপনাদের শূন্য না শূন্য নয়, আশঙ্কার জায়গা আছে না নেই, টাকা আছে না নেই? মিথ্যে কথা বলে যাচ্ছে। মেয়র তো বলছেন কোষাগার শূন্য। একটা কথা বলছি মেয়র তো বলছেন আর্থিক সংকট আছে। এই করোনার সময় যে সেফ হোম, কোয়ারেন্টাইন সেন্টার, ভ্যাকসিন দেওয়া, 144টা ওয়ার্ল্ডে হেলথ সেন্টার চালানো, ভ্যাকসিন আপনারা দেননি, ভ্যাকসিন আপনারা দেননি, এগুলো তো কলকাতা ভ্যাকসিন আপনারা দেননি, ওটা কেন্দ্রীয় সরকারের পৌরসভায় ভ্যাকসিন আপনি দেননি। ভ্যাকসিন খেয়েছে। আরে এবার সিপিএম এর সঙ্গে এবার বিজেপি চিৎকার এই দেখো করছে। ভ্যাকসিন মিথ্যা কথা বলছো, করে বসে বসে লোকে বলবে না। ভ্যাকসিন কি আপনি দিয়েছেন নাকি? ফুটালে কি আপনার দেওয়া হলো ভ্যাকসিন? পুরসভা ভ্যাকসিন দিয়েছে, আরে আপনি ফুটিয়ে দিয়েছেন। পুরসভা ভ্যাকসিন প্রক্রিয়া করতে হয়েছে। আশ্চর্য। রাজ্য সরকার ভ্যাকসিন কেনেনি। আরে রাজ্য সরকার কি বলে? পুরসভার করতে গিয়ে পুরসভার কথা বলো। কথা তো হচ্ছে পুরসভার কোষাগার দিয়ে। না। ভ্যাকসিন কিনেছে রাজ্য সরকার। এক মিনিট একটা কনফিউশন হচ্ছে, পুরসভা নিঃসন্দেহে পুরসভা কেনেনি। এক মিনিট সজলদাকে একটা কথা বলার আছে, কিন্তু আজকে ববি হাকিম তো বলেন, আপনারাও শুনলেন, আপনারাও জানেন পুরসভার এই পেনশন বা টাকা আসে পুরো দপ্তর থেকে, পুরো দপ্তর টাকা আসে রাজ্য অর্থ দপ্তর থেকে। সেক্ষেত্রে যেই কিনুক না কেন বিষয়টা তো একই তাহলে জায়গায় ববি যাচ্ছে। হাকিম স্বীকার করুন যে রাজ্য সরকার আমাদেরকে টাকা দিতে পারছে না, যে কোনো কারণেই হোক না কেন স্বীকার করুন। না ওনারা কলকাতায় ভ্যাকসিন কিনেছেন, সেফ হোম বানিয়েছেন বলে 1000 কোটি টাকা ঋণ হয়ে গেছে। গত 25 বছরের মধ্যে 20 বছর আরে এতগুলো গত 25 বছরের মধ্যে 20 বছর তৃণমূল এই পুরসভা চালাচ্ছে। এই 1000 কোটি টাকা ঋণটা হলো কেন আগে সেটা তুমি বলো, একজন কাউন্সিলর এমআইসি হিসেবে। এটা তো আপনি বলবেন যে 1000 কোটি টাকা ঋণ হলো কেন? আরে কলকাতা পৌরসভার যে কাজগুলো আছে, কলকাতা পৌরসভার যে কাজগুলো আছে, এই ঋণ থেকে উন্নয়নের যে কাজ, আমি একটা পদ বলে দিচ্ছি, ববিদাকে গিয়ে বাড়িতে গিয়ে বলো যে ডিআর লটারির টিকিট কাটতে। ডিআর লটারির টিকিট কাটলে খুব তাড়াতাড়ি তোমরা এই পুরসভার ঋণটা শোধ করতে পারবে। অনুব্রত বাবু 1 কোটি পেয়েছেন, তোমরা 141 জনের মধ্যে তোমরা 135-36 জন আছো। সবাই নিয়ে বলি তোমরা ডিআর লটারির টিকিট কাটো দাদা, একদম সব ঋণ শোধ হয়ে যাচ্ছে। বাবা এই ধর একটা কথার প্রশ্নের একটা উত্তর দাও, অন্য কথা গিয়ে কি লাভ আছে? আরে আমি তোমাকে প্রস্তাব দিলাম। না প্রসঙ্গ হচ্ছে এটাই যে রাজ্যের ঋণ রয়েছে। না এই 1000 কোটি টাকা ঋণ হলো কেন? ঋণ যে আছে এটা 1000 কোটি টাকায় দাঁড়ালো গিয়ে ঋণটা। আমি শুনবো। পুরসভার তো একটা আয় ব্যয় বাজেট হয়, সেই বাজেট নিশ্চয়ই তোমরা ফেল করছো। এই ঋণটা শুভময়দা একটা কথা বলতে চাইছেন, এক মিনিট সবার কাছে আসবো, 1 মিনিট শুভময়দা হাত তুলেছে একটুখানি, 1 মিনিট। সামাজিক প্রকল্প চালাতে গিয়ে সামাজিক প্রকল্প চালাতে গিয়ে ঋণ হয়েছে, সামাজিক প্রকল্প চালাতে গিয়ে মানে শুভময়দা ঘরে টাকা নেই, সামাজিক প্রকল্প চালাচ্ছে। শুভময়দা আজকের আলোচনার থেকে আমরা কোন জিনিসটা, দেখুন আমরা তো সকলে ভাবার চেষ্টা করছি যে এই রকম একটা পরিস্থিতিতে কিভাবে পুরসভার আয় বাড়ে এবং যে প্রশ্নটা কতটা স্বচ্ছভাবে শুধু ভয় নয় শুভময়দা, মানে শুধুমাত্র আলোচনাই নয়, একটা ভয়ও রয়েছে কোথাও যে আজকে যেটা হলো, যাই হোক ভুয়ো হোক যাই হোক, এটাই ভবিষ্যতে এটা হবে না। শেষ করতে দিন। একটা স্বচ্ছভাবে আয়, যে কথাটা সজল বাবু বারবার বলছেন, আর অন্যদিকে শতরূপের যে বক্তব্যটা অত্যন্ত যুক্তিপূর্ণ, সেটা হচ্ছে যে বিরোধীদের সংখ্যা তো কম, সেইখানে বিরোধীদের প্রশ্নের উত্তরটা তো যারা শাসক আছেন তাদেরকে সঠিকভাবে দিতে হবে। এবং পেনশন সংক্রান্ত যে ভয়ের বিষয়টা যদি এই সংবাদের মাধ্যমে জেনারেট করে থাকে, তাহলে তার সংক্রান্ত কথাটাও কিন্তু রাজ্য সরকার বা পুরসভা তাদের পরিষ্কারভাবে জানানো উচিত যে কোন ঘটনাটা সত্যি। তার কারণ সাধারণ মানুষের কাছে যে বার্তাটা যাচ্ছে তারা চাইবেন স্বচ্ছভাবে বার্তাটা বুঝতে। একদম সহমত। আর একটা বিরতি নেব, সবার কাছে আসবো, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি সবার কাছে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, একেবারেই শেষ করবে আলোচনা। যে উদ্বিগ্ন মানুষজনের প্রত্যেক মুহূর্তের আমরা ফিডব্যাক পেয়েছি, প্রশ্ন পেয়েছি, সেই জায়গা থেকে যেরকম শুভময়দা বললেন যে একটা কোথাও সেই জায়গায় গিয়ে শেষ করার চেষ্টা করবে যেখান থেকে কিছু অন্তত নিশ্চিন্ত থাকতে পারেন মানুষজন। কারণ একদিকে
সত্যি বলা হলো যেখানে ভুয়ো নোটিশ, পাশাপাশি এটাও বলা হলো যে সত্যি সত্যি হাজার কোটি টাকার ঋণ রয়েছে পুরসভার এবং কোষাগার প্রায় শূন্য। সেক্ষেত্রে আদৌ কি নিশ্চিন্ত থাকা যায়? আমি প্রত্যেকের কাছে আসি এক এক করে, প্রথমে আসি শতরূপ। দেখুন, আমি এর আগে যে 4টে কথা বলেছিলাম, বৈষ্ণব চট্টোপাধ্যায় বললেন, এখানে আবার বলছি চ্যালেঞ্জ করছি, আমার একটা শব্দ যদি এখানে ভুল তথ্য হয়ে থাকে তাহলে আমার বিরুদ্ধে মামলা করতে পারবে না, প্রমাণ করতে পারবে না। আমি তার সঙ্গে আর দুটো কথা বলছি। উনি বলছে সামাজিক খাতে খরচা হচ্ছে। কি সামাজিক খাতে খরচা করছে পুরসভা? একটা নতুন কর্পোরেশন স্কুলের নাম বলুন যেটা তৃণমূলের পুর বোর্ড চালু করেছে, বরং একটার পর একটা এই কলকাতার মধ্যে কর্পোরেশন স্কুল বন্ধ হয়েছে, ডিফাঙ্কড হয়ে গেছে তৃণমূল পুর বোর্ডের আমলে। সামাজিক সুরক্ষা দেখাচ্ছে। এবং আমি আপনাকে বলছি তার সাথে আর একটা হাতিয়ার আপনাদেরকে দিচ্ছি, নীল সাদা রং। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে হয়েছে ওনার হাওয়াই চটির রঙে গোটা কলকাতাকে রাঙিয়ে দেবেন। এই তৃণমূলের পুর বোর্ড যখন শোভন চ্যাটার্জি মেয়র ছিলেন, অতীন ঘোষ, তারা মিলে ঘোষণা করলেন যে কলকাতায় যারা নীল সাদা রং করবেন বাড়িতে, তাদের বাড়িকে ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স ছাড় পাবে সেই বাড়ি। এবং সেই নীল সাদা রং কর্পোরেশন যে নীল সাদা রং কেনে বিনা টেন্ডারে, কার ভাইপোর দোকান থেকে কেনে, কলকাতার মানুষ জানে না। এই করে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে তৃণমূলের কাউন্সিলররা। যে দুর্নীতি করেছে তার যদি 10% টাকা রিকভার করা যায়, সেই 10% টাকা দিয়ে 10 বছর কলকাতা পুরসভা চালানো যায়। আচ্ছা, টাকা রিকভারি একটা সমাধান সূত্র। আমি আসবো তৃণমূল মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন বৈষ্ণব চ্যাটার্জি। বৈষ্ণবদা, সত্যি সত্যি চিন্তার জায়গা তো থাকছে, হাজার কোটি ঋণ রয়েছে, কোষাগার শূন্য। সেক্ষেত্রে ভবিষ্যতে কোথা থেকে আসবে সমাধান সূত্র? মানুষ কিভাবে নিশ্চিন্ত থাকবেন পেনশন নিয়ে? পেনশন বলে কথা। বৈষ্ণবদা, 30 সেকেন্ড। আমরা 100% গ্যারেন্টি দিচ্ছি পেনশন কারুর বন্ধ হবে না, পেনশন চলবে। কিসের ভিত্তিতে আর দিচ্ছ সেটা CPM বলো। মিথ্যে কথা বলে, সেটা এবারে বিধানসভার সিপিএম বিধানসভাতে শূন্য আসন পেয়েছে এবং আপনারা জেনে রাখুন এরা মিথ্যে নিয়েই রাজনীতি করে না, এটা আপনি জেনে রাখুন। উনি সামাজিক প্রকল্পের কথা বলছে, ও জানে না বিউটিশিয়ান কোর্স চলে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে, মাঝপথে এটা একটা ভদ্রতা রাখুক না, হেরে গিয়েও তো কে শুরু করেছিল ইন্টারাপশন? আমার বলার সময় ইন্টারাপশন কে শুরু করেছিল? আজকে শুভময়দার কাছে আসবো। শুভময়দা, 30 সেকেন্ড। শুভময়দা, যেখান থেকে শুরু করেছিলাম আমরা, যে টেনশন সাধারণ মানুষ যারা সরকারি কর্মচারী, তাদের যে টেনশনটা কোথাও গতকাল ছিল, পেনশন বন্ধ হয়নি, আজকে নতুন যে তথ্য সামনে এসছে হাজার কোটি ঋণ, কোষাগার শূন্য, এই জায়গা থেকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে আপনার? পুরোটাই অমূলক শুভময়দা? না না না, একেবারেই অমূলকের প্রশ্ন নয়। গোটা বিষয়টি যেটি আলোচিত হচ্ছে সেটি একটি স্পেশালাইজড কেস, একটা অনেক বড় জেনারেলাইজড রাজনীতির অংশবিশেষ। সেটা হচ্ছে যিনি শাসক, তিনি দেশ হোক, রাজ্য হোক, পুরসভার হোক, তার দায়িত্বের মধ্যে পড়ে সমস্ত মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য, এই যে ন্যূনতম যে চাহিদাগুলো, তার অধিকারকে সুরক্ষিত করা। আর বিরোধীদের দায়িত্ব থাকে সেগুলো সুরক্ষিত না থাকলে চিৎকার করা। সুতরাং কিন্তু সেটা একটা যুক্তিবদ্ধ পদ্ধতিতে হওয়া উচিত। আমার মনে হয় একটা পোস্টার নয়, তার থেকে অনেক অনেক বড় প্রশ্ন যে আর্থিক সঙ্গতি আমাদের গোটা দেশের, রাজ্যের এবং পুরসভার, এর উত্তর শাসকদের দিতে হবে অবশ্যই। একদম শেষ করব সজল ঘোষকে দিয়ে। সজলদা, আমি একজন কলকাতার নাগরিক এবং একজন পৌর প্রতিনিধি হিসেবে আমি অনুরোধ করব, বৈশাদা একজন এমআইসি, যে ইমিডিয়েট আপনারা ব্যবস্থা করুন, ইমিডিয়েট আপনারা সিদ্ধান্ত নিন যে 1000 কোটি টাকার ঋণটাকে কিভাবে ম্যানেজ করা যায়। যদি এই ঋণটা আরও বাড়ে এবং বাড়বে, আপনারা যে পথে চলছেন তাতে নিশ্চিত আজ না হলে কাল পেনশন নয় মাইনেও বন্ধ হয়ে যাবে। তো আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এবং একজন বিরোধী হিসেবে আমি এটা বলতে পারি, আমি বা আমার দল আপনাদের সঙ্গে গঠনমূলক উন্নয়নের কাজে আপনাদের পাশেই থাকবে। অনেক ধন্যবাদ প্রত্যেকে। অনেক সময় শেষ, অ্যাটলিস্ট একটা শেষ পজিটিভ নোটে শেষ করতে পারলাম, এটা ভেবে অন্তত আমার ভালো লাগছে। এই আলোচনা এখানেই শেষ করছি। এই টেনশন যত দ্রুত সম্ভব এখান থেকে মুক্তি পাওয়া যায়, সাধারণ মানুষও মুক্তি পান। এই গঠনমূলক সমালোচনার দরকার, আলোচনার দরকার, সমাধান সূত্রের দরকার। অবিলম্বে যত দ্রুত সম্ভব এটা শাসক বিরোধী মিলে বার করতে পারে, ততই মঙ্গল সাধারণ মানুষের জন্য। সময় আর একটা বিরতি। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বিতর্ক। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। পেনশন বিতর্কের সঙ্গে নজর রাখতেই হচ্ছে আজকে খয়রাশোলের দিকে, কারণ অবৈধ কয়লা মজুদকে কেন্দ্র করে যেভাবে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ উত্তপ্ত হয়ে উঠল খয়রাশোল, নজর রাখা যাক।
অবৈধভাবে কয়লা মজুতের অভিযোগে অভিযান পুলিশের, আর সেই অভিযান ঘিরে উত্তপ্ত বীরভূমের খয়রাশোলের নপাড়া গ্রাম। গ্রামবাসীদের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। এরপরই পুলিশ জনতা খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। সেই সময় পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন খয়রাশোল থানার ওসি। আহত হয়েছেন পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে বেশ কয়েকজন। জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, বেআইনিভাবে কয়লা মজুত করা হচ্ছে খবর পেয়ে নপাড়া গ্রামে যায় পুলিশ। দুষ্কৃতীরা জমায়েত হয়ে আক্রমণ করে। কয়েকজন পুলিশ কর্মী সামান্য আহত হয়েছেন। যারা ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। খয়রাশোলের নপাড়া গ্রামের পাশাপাশি দুবরাজপুরের সালুঞ্চি গ্রামেও অভিযান চালায় পুলিশ। সালুঞ্চি গ্রাম থেকে অবৈধভাবে মজুত রাখা কয়লা উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।